হবে। আমি মনে তখন মাইন্ডসেট করতেছিলাম দিস ইজ নট মাই কান্ট্রি, এটা হচ্ছে অন্য আরেকটা দেশ, এখানে আমার কষ্ট করে থাকতে হবে। আমি মাইন্ডসেট করে নিলাম, কল্পনা করতে থাকলাম যে এখানে কি কষ্ট হইতে পারে। আমার থাকা কষ্ট হইতে পারে, আমার খাওয়া কষ্ট হইতে পারে, আমার রোদে থাকা লাগতে পারে, আমার শীতে কষ্ট করতে হইতে পারে, আমাকে বালিও খাইতে হইতে পারে এখানে। বিদেশ, একটা কথা শুনতাম, যখন ছেলেরা টাকার জন্য বা অর্থের জন্য বাড়ি ছাড়ে তখন তাদের আর বাড়িতে যাওয়া হয় না, তাদের বাড়িটার বাড়ি নিজের বাড়ি হয়ে ওঠে না। বাস্তবেই তাই, প্রবাস বা তার কর্মস্থলটাই হয়ে ওঠে তার আপন। কিন্তু এই প্রবাসটা বা এই বিদেশটা এত সহজ না, এত ইজি ছিল না আমার জন্য। আমি যেদিন সৌদিতে আসছিলাম, সাধারণত মানুষ অনেক সেজে গুজে আমি দেখছি সৌদিতে আসে, অনেক ভালো পোশাক পরে, প্যান্ট পরে। আমিও স্বাভাবিক মানুষের মতো ভালো পোশাক পরে আসছি, কিন্তু মনের মধ্যে ভালো পোশাক পরলে, আগে ঈদের দিন যেমন ভালো পোশাক পরলে, মা নতুন পোশাক আনলে, নতুন পোশাক কোথাও থেকে পাইলে পরলে যে একটা আনন্দ মনের মধ্যে একটা ফিল হইতো, সেটা না কোনোভাবে পাই নাই ওই দিন। তো কোনোভাবে আমি আমার একটা ঢিলা প্যান্ট পরে, সেটা বেল্টটাও নষ্ট হয়ে গেছিল মেবি, বা বেল্টটা কোনোভাবে লাগাইতে পারি নাই, ওই ঢিলা প্যান্টটা পরে আমি কিন্তু চলে আসছি ঢাকায়। এসে আমি ওইটা বেল্ট কিনছি। যাই হোক, প্রবাসে আসলাম, প্লেনে উঠলাম। এটা আসলে বাড়ি ছাড়লে দুনিয়াটা আর নিজের জন্য সহজ হয়ে ওঠে না। প্রতি পদে পদে প্রত্যেক জায়গায় কিন্তু এখানে একটা বাধা থাকে, একটা প্রতিটা বাধা পেরিয়ে বাড়ি ছাড়ার পর থেকে কিন্তু আমাদের এই কষ্টটা নিতে হয়, মানে এই বাধাগুলো পেরিয়ে পেরিয়ে তাও প্রবাসে আসতে হয়। তো প্রত্যেক জায়গায় ছিল, যেমন আমরা ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়েছে, আমরা এখানে অনেকটা সময় আমরা রাস্তায় একটা সময় কাটাইছি, একটা খুবই কষ্টের একটা সময় কাটাইছি। এরপরে বা গাড়ি থেকে নেমে আমরা কিন্তু কোনো হোস্টেলে উঠতে পারিনি, আমরা বাইরে খাইছি, সেখানে ঘুম ছিল চোখে, আমাদের মধ্যে ক্লান্তি ছিল। আমি আর আমার চাচতো ভাই একসাথে আসছি সৌদিতে। তো ওইটা ওইভাবে আমরা ছিলাম, ওইভাবে থেকে এবারে এক সময় কিছুই জানি না, কিছুই বুঝি না, প্রথমবার এয়ারপোর্টে কোথায় কি করতে হবে তা জানি না। তো এইগুলা করে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেস গুলা করে করে যখন সামনে এগোচ্ছিলাম, আমরা দেখলাম যে আমি আছি এক লাইনে, সেখানে অনেক মানুষ, সেখানে আমার মতো অনেকেই প্রবাসে আসতেছে। এবং অন্য আরেকটা লাইনে সেখানে দেখলাম যে টাকা পয়সাওয়ালারা, ধনীরা কিন্তু ওইখান দিয়ে যাচ্ছে, তাদের কোনো বাধা নাই, তাদের ওইখানে কোনো ভিন নাই, তারা ভিআইপি। তো এটা দেখে নিজের মধ্যে অন্যরকম লাগলো যে আমি হয়তো বাংলাদেশের, আমি এটা ভাবতাম যে বাংলাদেশের নাগরিক হয়ে আমি ভিআইপি, বা হয়তো আমার এগুলো ভুল স্বপ্ন ছিল। তো আমি ওইভাবে ইমিগ্রেশন করে আমি প্লেনে উঠলাম। ওইখানে প্লেনের জন্য লং টাইম অপেক্ষা, বসে থাকলাম, একটা সময় লাইন দাঁড়াইলাম, সেখানে লাইনে প্লেনে উঠার আগে লাইন থেকে আমাদের সবকিছু প্যান্টের বেল্ট সহ, তারপর জুতা সহ এগুলা দিয়ে স্ক্যানিং করার মাধ্যমে আমাদের আস্তে আস্তে প্লেনে উঠালে। বিভিন্ন প্রসেস আছে, যারা একবার হইলেও প্লেনে উঠছেন তারা জানেন, বা প্রবাসে আসছেন তারা হয়তো অনেকে জানেন বা শুনে থাকবেন বাইরেতে থেকে। এখন এই যে আসলাম, আসার পরে যখন প্লেনে উঠলাম, আমি আমার চাচতো ভাই সব প্লেনে উঠলাম, আমাদের মধ্যে একসাথে ছিলাম বলে আসলে একাকিত্বটা বোধ করিনি। কিন্তু প্লেনে ওঠার পরে আমরা আলাদা আলাদা সিট পাইলাম। ও জানালা কাছে বসতে পারছে, ও বাংলাদেশটাকে দেখতে পারছে উপর থেকে। আর আমি বসলাম একদম মাঝের সারিতে। এখানে তিনটা লাইন ছিল প্লেনে। প্রথমে ছিল একটা সারি জানলার দিকে বাম পাশে, মাঝখানে ছিল তিনজন বসার মতো সিট, অ্যাজ লাইক বাসের মতো, এবং ডান পাশে আবার ছিল আবার দুজন করে বসার মতো সিট জানলার পাশে। তো এইভাবে আমরা লং সারি, আমরা ছিলাম বিজনেস ক্লাসে। এবার নাকি আরো স্ট্যান্ডার্ড ক্লাস আছে, কি ক্লাস আছে, ওগুলো ভিআইপি লোকদের জন্য। এগুলো দেখছি, দেখে মনে যা হয়েছে তা হয়েছে। তো আমাদের সাথে আসলে ওইভাবে ট্রিট করা হতো না। আমরা উঠে গেলে আমাদেরকে যারা এয়ার হোস্ট ছিল, এরা বলতো যে বসেন বসেন, সিট ডাউন সিট ডাউন। আরবের লোক ছিল সব এয়ার হোস্ট গুলা। আমরা মেবি এয়ার আরাবিয়া, এই আরবের কোনো একটা দেশে আসছি, আমার মনে নেই প্লেনের নামটা। তো সেটা আসছি, তো সেখানে এয়ার হোস্ট গুলা ছিল সবই আরবি। তো ওরা কিভাবে ইংলিশ বলতো আমি বুঝতাম না। আমি তখন বুঝে গেছি যে আসলে এমন একটা জায়গা যাচ্ছে যার ভাষাও জানি না, জানি না সেই দেশের তরিকা কিভাবে চলতে হয়। তো একরকম ভাবে ওইখানে ছিলাম অনেকটা সময়, প্রায় 6 ঘন্টা কি 8 ঘন্টা, মেবি এর থেকেও বেশি প্লেনে ছিলাম। আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে কফি
খাওয়ার জন্য চেষ্টা করছে, অনেকে দেখছি কফি নিয়ে আসে, আমি অনেক কিছু করছি এর মধ্যে। ঘুমাইছি, ঘুম থেকে উঠছি, আবার ঘুমাইছি। ওইখানে বসে বসে, মাঝখানে বসে বসে অনেকটা সময় বোরিং একটা সময় কাটছে। এরপরে যখন প্লেন থেকে নামলাম, প্লেন থেকে নেমে তো আমি পুরো অবাক, আমার যে চাচাতো ভাই ছিল সেও অবাক। আমরা উপর থেকে যখন দেখছিলাম যে আমরা নামছি, প্লেনের ঝাঁকি ছিল, নামার সময় মনে হলো যে পাখি যেভাবে ডানা ঝাপটায় সেই ঝাপটানোর শব্দগুলা ছিল। হ্যাঁ, ওঠার সময়ও প্লেনটা ওঠার সময় এই শব্দ ছিল। প্লেনটা যখন নামে তখন দেখলাম যে আমরা একটা জায়গায় আমরা নামছি, সেখানে সবুজ, আমরা যে সবুজ দেখতে অভ্যস্ত, সকালে ঘুম থেকে উঠার পরে যে সবুজটা দেখি সেই সবুজটা কিন্তু নাই। সেই সবুজটা এখানে মিসিং। বালি আর রাস্তা, বালির মধ্যে রাস্তা, পিচ ঢালা কালো রাস্তা। তো এটা আমরা প্লেন থেকে দেখছিলাম, ওইটা থেকে নামলাম। এটা আমাদের দেশ না, আমি বুঝে ফেলছি যে এটা আমাদের, আমার মতো কখনোই হবে না, আমাদের দেশের মতো কখনোই হবে না, সেই অন্তরের মানুষগুলোর মতো কখনোই হবে না। একটা পর্যায়ে প্লেন থেকে যখন নামছি, নামার পরে কিচ্ছু জানি না, এখানে আরবি বুঝি না, এখানে কিভাবে এয়ারপোর্ট থেকে বেরোতে তা বুঝি না। আমরা আমাদের সাথে যারা ছিল, তো অনেকেই প্রবাসে আসছে, তাদেরকে দেখে দেখে আমরা ফলো করে করে প্রত্যেকটা স্টেপ পার হচ্ছিলাম। তো একটা জিনিস ভালো লাগলো, বাংলাদেশের মতো এখানে সিস্টেম না, বাংলাদেশের লাইনগুলো ছিল এলোমেলো, আমরা যে লাইনে দাঁড়াইছি কিন্তু এলোমেলো ছিল সব, কিন্তু এখানে সুন্দর করে সিস্টেম করে লাইনগুলো করে দেওয়া হয়েছে। তখন আমি বুঝলাম যে দিস ইজ এ স্মার্ট কান্ট্রি, এটা একটা স্মার্ট দেশ। এখানে সবকিছু স্মার্টলি সমাধান করা হয়, এখানে প্রত্যেকটা সমস্যার সমাধান স্মার্টলি করা হয়। এখানে লাইনের সিস্টেমটা এমন ভাবে করে দেওয়া, মাঝখানে দড়ি দিয়ে রশি দিয়ে সেখানে লাইনগুলা করে দেওয়া, তো মানুষগুলা ঘুরে 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 এইভাবে ঘুরে ঘুরে এট লাস্ট হচ্ছে তার যেই যে সামান যেটা আছে, জামা কাপড় যেটা আছে সেটা কিন্তু নিতে হয়। তো আমরা অনায়াসে সেটাও পাইছি। প্লেন থেকে নেমে আমরা যখন নেমে গেছি, নেমে যখন নামছে, এভাবে ঘুরে 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 উপর থেকে নিচে প্রত্যেকটা জায়গায় আপনার এসকেলেটর আছে, মানে চলন্ত সিঁড়ি আছে, এগুলা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এবার হচ্ছে আমরা ওইভাবে ঘুরে 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 তারপর হচ্ছে ওই ব্যাগটা নিলাম। নেওয়ার পরে যখন বেরিয়েছি, এখন কি করব, এখন আমি কি করব, আমার কাছে নাম্বার আছে, হ্যাঁ নাম্বারে কল দিব কিভাবে, আমার কাছে সিম নাই, সিম কিনবো কোত্থেকে, কিচ্ছু জানি না, কি করব কিচ্ছু জানি না। মনের মধ্যে একটা সাহস ছিল যে এখানে বাঙালি পেয়ে যাব, সমস্যা নাই, কি করব। বের হইলাম, বের হওয়া মানে ব্যাগটা নিয়ে বের হওয়ার পরে সেখানে একদম বেরিয়ে গেছি, আমি আর আমার চাচতো ভাই ইমরান একদম বেরিয়ে গেছে। বের হয়ে সামনে দেখলাম যে সূর্য, তখন কয়টা বাজে, দুইটা কি মেবি তিনটা বা সাড়ে তিনটা বাজে। সূর্য দেখলাম, কোনো সবুজ নাই, দেখলাম রাস্তা, দেখলাম মডার্ন সিটি সিটি মনে হলো। তো বের হওয়ার সাথে সাথে কিছু হিন্দি পাকিস্তানি আমাদের কাছে আসলো, বললো যে কি কিছু আছে, কেউ আসবে, এরকম জিজ্ঞাসা করতেছিল, তারা ড্রাইভার। তো বললাম যে এরকম লোক আসবে আমাদের। তো তারা চলে গেল, অনেকে চলে গেল। এরপরে কি করবো, এরপরে আমি চিন্তা করলাম যে না, এখানে থাকতে গেলে তো আমার সিম কিনতে হবে। তো সিম কেনার জন্য এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম। তো আমি বাসা থেকে যে টাকা আনছি, দেখলাম যে একটা সিমের দাম তার থেকে বেশি। অবাক করা বিষয়, বাংলাদেশে তো আমরা সবকিছু সস্তায় সহজে পাইছি, এখানে, এইখানে আরেকটা ধাক্কা খাইলাম যে এখানে আমার এক্সপেন্সিভ সবকিছু। মানে আমার তখন আইডিয়া হয়ে গেছে এখানে আয় আর ব্যয় হয়তো আমার সমান সমান হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, মানে আমার বিপুল আয় করতে হবে এখানে। তো তখন সিম কিনতেও পারলাম না, তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো একজন ইন্ডিয়ান আসলো, সে বুঝাইলো। বললাম যে দেখেন আমার কাছে নাম্বার আছে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমি একটা জিনিস অবাক হলাম, আমি যখন কথা বলার জন্য এয়ারপোর্টের মধ্যে যাচ্ছি, বেরোচ্ছি, বারবার কিছু লোকের সাথে দেখা হচ্ছে যারা হয়তো এখানে চাকরি করে, বাংলাদেশি। তাদের কাছে হেল্পের জন্য আমি চেষ্টা করলাম, তারা আমাকে হেল্প করলো না, তারা আমাকে হেল্প করতে রাজি হলো না। তাদের কাছে সব প্রক্রিয়া আছে বাংলাদেশে কথা বলার জন্য, এখানে কথা বলার জন্য সব সিস্টেম আছে, কিন্তু তারা কিন্তু আমাকে হেল্প করে নাই। পরে ওই হিন্দি বা ইন্ডিয়ান হইতে পারে বেশি সম্ভবত, উনি এসে আমাকে বললো যে আপনি একটা কাজ করেন, এই নাম্বার, আমাকে আমাকে নাম্বার দেন, আমি কথা বলি। এন্ড দেন গিয়ে হচ্ছে এই যে একটু সাহস পাইলাম, তাকে নাম্বারটা দেওয়ার পরে আমি হচ্ছে, তখন আমাদের যে আমাদের সৌদিতে নিয়ে আসছে, যা যে আমাদের ভিসাটা দিছে, তার সাথে কথা বলার সুযোগ হলো। আমি ফার্স্ট তার সাথে কথা বললাম, সে আমাকে বললো যে আসবে। এরপরে বসে আছি, পিলার নাম্বার বললো, এখানে পিলার নাম্বার আছে এয়ারপোর্টের, পিলার নাম্বারে গিয়ে দাঁড়াইলাম। চমৎকার বিষয় এখানে, মানে এই ঘটনাগুলো মনে হয় যে আমার মনে থাকবে। তো বিষয়টা হচ্ছে এরপরে
আমরা ওইখানে বসে আছি, আমি আর আমার চাচা ভাই বসে আছি। ও তো অস্থির হয়ে গেছে, এতক্ষণ বসে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে, 4 ঘন্টা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কেউ আসে না, কেউ আমাদের নিতে আসে না। তখন আমার ব্রেনের মধ্যে সিগন্যাল গেল যে এইখানে আমার আসলে পরিচিত, আমার আসলে কাছের লোক নাই, আমাকে হেল্প করার আর কাউকে আমি পাবো না। আমার তখন আইডিয়া হয়ে গেল, আমার হেল্প করার মতো কেউ থাকবে না এখানে, আমার একা বাঁচতে হবে। জীবনের কষ্টগুলো আমাকে একা একা সহ্য করতে হবে, এখানে আমার জীবনের কষ্টগুলো আমাকে নিজেকে মেনে নিতে হবে। আমি মনে তখন মাইন্ডসেট করতেছিলাম, দিস ইজ নট মাই কান্ট্রি, এটা হচ্ছে অন্য আরেকটা দেশ, এখানে আমার কষ্ট করে থাকতে হবে। আমি মাইন্ডসেট করে নিলাম সব কষ্ট, আমি কল্পনা করতে থাকলাম যে এখানে কি কষ্ট হইতে পারে। আমার থাকা কষ্ট হইতে পারে, আমার খাওয়া কষ্ট হইতে পারে, আমার রোদে থাকা লাগতে পারে, আমার শীতে কষ্ট করতে হইতে পারে, আমাকে বালিও খাইতে হইতে পারে এখানে। আমি এগুলা কল্পনা করে ফেলছি, আমি মানে নিজে পূর্ব প্রস্তুতি নিচ্ছি। তো একটা টাইমে ওই লোকটা আসলো, তখন সন্ধ্যা হয়ে গেছে, এদিকে আমরা সেই যে সকালে খেয়ে বেরিয়েছি, সকাল না রাত্রে 12টা 11 12টার সময় যে বেরিয়েছি, ওটা খেয়ে আমাদের মধ্যে কিন্তু পানি টানি ওই ওই প্লেনে যা দিচ্ছে ওটা তো খাইতে পারি না, ওগুলা খেয়ে আমাদের আসলে খিদা লেগে গেছে। তো উনি ওনাকে কিছু বলি নাই যে আমাদের ভিসা দিছে, সেই ছিল ওই গাড়িতে, সে তো ফোনে ব্যস্ত, সে বিভিন্ন লোকের সাথে কথা বলে, ভিসা বিক্রি করে। তো একটা পর্যায়ে সে আমাদের বুঝলো যে আসলে খিদা লাগছে, সে আমাদের নিয়ে গিয়ে শর্মা, এখানে শর্মা খাওয়ানোর পরে সে আমাদের রুমে নিয়ে গেল। তো রুমে যে নিয়ে গেল, এর মধ্যে এই যে একটা সময় গেল আমাদের, প্রায় বেশ একটা দিনের একটা জার্নি গেল। এখানে বিশাল একটা শিক্ষা ছিল আমার জীবনের জন্য, আমি বড় শিক্ষা পাইছি এখানে যে আসলে প্রবাসটা কেমন হয়, বিদেশটা কেমন হয়। যদিও সৌদি আরবটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে, সৌদি আরবটা বাংলাদেশের মতো হয়ে গেছে। আমি একজন লেবার পর্যায়ের লোক, আমি বলতেছি না যে এটা খারাপ, খারাপ হলে আমি করতাম না তো, আমি দেশে চলে যেতাম। আমি রিয়াদে কাজ করছি, রিয়াদের লোকেদের সাথে আমার মন মানসিকতা মিলে, কিন্তু আমি এরপর জেদ্দাতেও গেছি, জেদ্দার লোকদের সাথে কিন্তু আমার মন মানসিকতা মিলতো না, আমি জেদ্দা থেকে চলে আসছি। কিন্তু এখানে আমি দেখলাম যে আমাদের লেভেলটা অনেক নিচে, এখানে শিখার বিষয় আছে। যে আমরা যারা প্রবাসে আছি, দেখেন, আমরা যারা প্রবাসে আছি আমরা অনেক ছোট কাজের মানে সৌদিরা আমাদের ছোট কাজ হিসেবেই আমাদেরকে এখানে আনে। যারা বড় হইতে চায়, বড় চিন্তা ভাবনা করে, এদের জন্য কিন্তু সৌদি না, এরা ইউরোপ আমেরিকাতে যাবে, সিঙ্গাপুর যাবে, কিন্তু এরা কিন্তু আমাদের ছোট কাজ হিসেবেই আনে। তো ওই সময় আমি এই জিনিসটা আমার মাথায় নিতে পারি না যে এটা ছোট কাজ। আমি কাজ ছোট বড় বলতে এখানে বেতন স্কেল হিসেবে ছোট কথা বলতেছি। আমি আমি কোনো সময় কাজে ছোট বড় দেখি না, হালাল ইনকাম সবসময় বড়। তো এখানে আমাকে সেই লেবার লেভেলের কাজগুলা, যেগুলাকে সবাই ছোট বলে, ইনকাম লেভেলটা কম, সেসব কাজের জন্য কিন্তু আমাদেরকে আনা হয়েছে, এবং আমি ওইভাবে নিজেকে আস্তে আস্তে পরে প্রিপেয়ার করছি, করে কিন্তু ওইভাবে কাজ করতেছি। তো এই ছিল আমার আসলে সৌদিতে আসার একটা গল্প। আমি ভাবলাম যে এগুলা আপনাদের সাথে শেয়ার করি, এগুলো আমার স্মৃতিতে, এগুলো আমার ফেসবুকে মেমোরিতে থাকুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে প্রায় এখানে 18টা মাস, 19টা মাস হয়ে গেছে আমি সৌদিতে আছি। আর দোয়া করবেন যেন বড় কিছু হইতে পারি, করতে পারি। সালাম আলাইকুম।